থ্যাংক ইউ অরুণ। আমরা এবার নেক্সট সেশনে মুভ করে যাচ্ছি। ডেকে নেব আমাদের মধ্যে মিস্টার দীপ পুরকায়স্থ। মিস্টার পুরকায়স্থ ইজ ডিরেক্টর অফ প্রাজক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার শুনবো মিস্টার পুরকায়স্থর কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য, এবং আমি যে বিষয়ে কাজ করি প্রায় 1997 থেকে সেই বিষয়ে আপনাদের সামনে বলার জন্য। যতক্ষণ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশনে আজকে আমার যে বিষয়টা সেটা খুব একটা সুখের বিষয় নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমি এই জন্য 97 সালে মেনশন করলাম, তার কারণ 97 সাল থেকে এই বিষয়ে কাজ করার পরেও আজকে দাঁড়িয়েও সেক্সুয়াল অ্যাবিউজ অফ বয়েজ, ছেলেদের উপরে যৌন নির্যাতন নিয়ে কোনো বিশেষ হেলদোল সামাজিক সংস্থা বা সামাজিক কল্যাণ পরিষেবা তাদের মধ্যে নেই। আমি প্রাজক বলে একটি সংস্থা থেকে কাজ করি, প্রধানত শিশু অধিকারের উপরে আমাদের কাজের ফোকাস। এবং 97 সাল থেকে যখন প্রথম থেকেই আমরা একটা কথা বারবার বলছিলাম যে আমরা কোনো না কোনোভাবে ছেলেদের উপরে ফোকাস করবো, কারণ গার্ল চাইল্ডের উপরে একটা ফোকাস আছে, ছেলেদের উপরেও একটা সমতুল্য ফোকাস থাকা উচিত। তখন থেকেও আমাদের কেন এই প্রশ্নটা অনেকবার শুনতে হয়েছে, মানে প্রায় 10 বছর 12 বছর কেন এটা হচ্ছে এটা শুনতে হয়েছে, এবং এটা বোঝাতেও অনেক সময় গেছে। যেখানে আজকাল অনেক বেশি এটার সম্বন্ধে জানা যাচ্ছে। আমি খুব এই ইতিহাসটা বলবো না, কিন্তু আমার এই প্রেজেন্টেশনটার মধ্যে দিয়ে কোথাও একটা বেরিয়ে আসছে, কিন্তু প্রেজেন্টেশনটা ইংরেজিতে আছে, আমি বাংলাতেই বলবো। কি লেখা আছে পরের স্লাইডটা যদি একটু ডেফিনিশনটা দিয়ে চলে যাই এখন। মানে ডেফিনিশনে আমরা বলি, একটা পক্সোর সম্বন্ধে শুনেছেন অলরেডি আপনারা, প্রিভেনশন অন অফেন্সেস, সেক্সুয়াল অফেন্সেস এগেইনস্ট চিলড্রেন নিয়ে যেটা আইনটা আছে, সেটা ভারতবর্ষের খুব কম আইনের মতো জেন্ডার নিউট্রাল। এটা যে কোনো মানুষের, যে কোনো বাচ্চা, ছেলে বা মেয়ে, তার প্রোটেকশনের জন্য, এবং যদি পারপেট্রেটর ছেলে বা মেয়ে হয় তার ইকুয়ালি সেখানে দেখা হচ্ছে। ওয়ান অফ দ্য ফিউ লজ হুইচ আর জেন্ডার নিউট্রাল, এবং এটার পেছনে একটা বড় ইতিহাস আছে। এবং আমি আপনাদের বলবো যে এটার যে নতুন আইনটা যেটা হয়েছে, এটা এই জেন্ডার নিউট্রাল হওয়ার পেছনে বহু সংগঠন এবং সামাজিক সংগঠনের ভূমিকা আছে, যারা এটাকে পুশ করেছেন যে এটা জেন্ডার নিউট্রাল আইন করতে হবে। তো বেসিক্যালি যে কোনো ধরনের অনুচিত যৌন আচরণ বাচ্চাদের সাথে, তার একটা ডিটেইলড ডেফিনিশন পক্সো আইনের মধ্যে আছে। বিভিন্ন ধরনের, সেটার মধ্যে পর্নোগ্রাফিও ইনক্লুডেড আছে, বিভিন্ন ধরনের যৌন আচরণের কাছে ইনক্লুডেড আছে। কিন্তু যেটা অ্যাবিউজ করে তখন এই জিনিসটা ধরা হচ্ছে যখন যিনি করছেন তার সাথে, যার সাথে হচ্ছে তার সাথে রিলেশনশিপটা কোথাও না কোথাও এক্সপেক্টেড টু বি আ প্রোটেক্টিভ এন্ড কেয়ারিং রিলেশনশিপ। এটা আইনে বলা রয়েছে যে যদি আমি ফর এক্সাম্পল রেসপন্সিবল একটি ছেলে বা মেয়ের কাস্টাডির জন্য বা তার দেখার জন্য, আমার টিচার ফর এক্সাম্পল যে আমার কাছে আছে, সেখান থেকে যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে এটাকে খুবই অ্যাগ্রাভেটেড ঘটনা বলা হয়। অর্থাৎ এখানে সেক্সুয়াল অ্যাবিউজটার পেছনে সেক্সুয়াল অ্যাক্টটার উপরে থেকেও বেশি যেটা এমফাসিস করা হয় সেটা হচ্ছে যে করছে এবং যার সাথে হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপটা। আমরা এটা প্রোটেক্টিভ কেয়ারিং রেসপন্সিবল রিলেশনশিপের মধ্যে আছি। এখানে কি বাচ্চাটি আদৌ এক্সপেক্ট করছে এরকম একটা জায়গা, এই জায়গাগুলো। তো এটা একটু জাস্ট ডেফিনিশনটা দিয়ে শুরু করলাম, কারণ তারপরে সেক্সুয়াল অ্যাবিউজ অফ বয়েজ নিয়ে কি হয়েছে এতদিন এবং আর কেন কিছু এগোচ্ছে না, এটাও একটা বোঝা যাবে। পরের স্লাইডটাই যদি যাই, আমাদের কাছে কিছু স্ট্যাটিস্টিক্স আছে। সেক্সুয়াল অ্যাবিউজ যতজনকে ইন্টারভিউ করা হয়েছে ইন 22 countries, 7.9%, 8% men have said that they have been sexually abused as a boy. এটা 2009 এর স্ট্যাটিস্টিক্স, এবং ইন্টারন্যাশনালি এবং সেখানে প্রায় 22টা দেশ নেওয়া হয়েছিল, তার মধ্যে
আমি যে দেশগুলোর কথা এখানে লিখেছি, সাউথ আফ্রিকা, স্পেন, অস্ট্রেলিয়া, কোস্টারিকা, জর্জিয়াতে খুব বেশি সংখ্যায় পাওয়া গেছে, অন্যান্য দেশগুলোতে কম পাওয়া গেছে। মজা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ফিগারও আছে। 2007-এ একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেকগুলো সংস্থার সাথে একটা কম্প্রিহেন্সিভ স্টাডি করেছিল চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে, এবং সেখানে প্রায় 1,25,000 বাচ্চা এই স্টাডির আন্ডারে এসে সার্ভে হয়েছিল, এবং প্রায় 13 লাখ স্টেট জুড়ে হয়েছিল, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। এবং সেখানে জেনারেলি বলছে যে প্রায় যতজন বাচ্চার সাথে স্টাডি হয়েছিল তার মধ্যে 53%, 53% বাচ্চারা বলছিল তাদের সাথে কোনো না কোনো ফর্মে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, এবং 20% বাচ্চা ইন্টারভিউ এখানে যারা হতো তারা বলেছে তাদের সাথে সিভিয়ার ফর্মস অফ সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে। স্টাডিতে সিভিয়ার কোনটা, মাইল্ড কোনটা, এগুলো সমস্ত ডিফাইন ছিল অ্যাজ পার্ট অফ দ্য স্টাডি মেথডোলজি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে যতজন বলেছিল যে তারা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, সেখানে যখন আমরা সেক্স ভাগ করছি তখন দেখা যাচ্ছে 57% বাচ্চারা যাদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে বলে রিপোর্ট হয়েছে তারা ছেলেরা। এবং এইটা খুব চমকে দেওয়ার মতো স্ট্যাটিস্টিক্স ছিল, কারণ এটা সে সময়ও বলা হলে, আজকেও বলা হলে লোকে ডিসবিলিফের মধ্যে থাকবে যে এটা কি করে হয়, আমরা তো কিছু জানি না, এটা কিভাবে সম্ভব, আমরা তো দেখিও না, খবর কাগজ চারপাশে যে আলোচনাটা দেখি সেটা দেখি, অথচ আমাদের সার্ভে, এটা আমি এই জন্য এটা কোট করছি যে এটা কোনো এনজিওর সার্ভে নয়, যে এনজিও অনেক স্পেসিফিক এলাকায় কাজ করেন, তারা বেশি রেটস পাবেন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্ভে, এবং 1,25,000, মানে আমি বলছি যে এইসব গভর্নমেন্টের মানে ইলেকশনের সময় ওপিনিয়ন পোলের যা স্যাম্পল থাকে তার চেয়ে অনেক বেশি স্যাম্পল এটা নিয়ে করা হয়েছিল 13টা স্টেট জুড়ে। এবং এইটা একটা চমকে যাওয়ার ব্যাপার ছিল, এবং এই কারণে যখন সেক্সুয়াল অ্যাবিউজ প্রিভেনশনের জন্য আইনটি এলো দেশে, সেই কারণে এটা আমাদের জেন্ডার মানে নিউট্রাল করতে আমাদের সাহায্য করেছিল এই ফিগারটা, যেটা গভর্নমেন্টের নিজস্ব ফিগার। এবং এই ক্ষেত্রে আমরা বলি যে আজকে আমরা যখন সেক্সুয়াল অ্যাবিউজ এন্ড বয়েজ বেশি বুঝতে পারছি না, তার একটা বড় কারণ এভিডেন্সের অভাব আত্মীয়তার পরে। ওয়েস্ট বেঙ্গলে 44% যতজন বাচ্চা রিপোর্ট করেছিল যে তাদের সাথে যৌন নির্যাতন হয়েছে তার মধ্যে 44% ছেলে ছিল। মানে আগের ইন্টারন্যাশনাল তাকে 7-8 পাচ্ছিলাম, এখানে ইন্ডিয়াতে এসে এটা প্রায় অর্ধেক, এবং 44% পাওয়া গেল। 50% বলেছে স্কুলে হয়েছে, এবং খুব ইন্টারেস্টিং 62% বাচ্চা, মানে 18 বছরের নিচে যারা যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, 62% ওয়ার্ক প্লেসে রয়েছে। আমি আমার জীবনের শুরুতে যখন কাজ শুরু করেছিলাম তখন আমি রেলওয়ে স্টেশনে থাকা ঘর ছাড়া, ঘর থেকে পালিয়ে আসা বাচ্চাদের সাথে কাজ করেছিলাম। এই বেশিরভাগ ছেলে ছিল, 95% ছেলে থাকতো। এবং কাজ করতে করতে আমি ট্রেনের উপরে নির্ভর করতে, বাড়ি থেকে বিভিন্ন কারণে পালিয়ে আসতো। এবং এখানে আমি বলতে চাই যে ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন ওয়াজ আ ভেরি বিগ ইম্পর্টেন্ট থিং ইন দ্য ফ্যামিলি, কিন্তু নট নেসেসারিলি যে ভায়োলেন্সটা শুধু ওদের বাড়ির পুরুষ আত্মীয়দের দ্বারাই হচ্ছে। এইটা একটা বড় আমাদের এক্সপিরিয়েন্স ছিল যে ভায়োলেন্সের কোনো সেক্স বিভাগ আমরা করতে পারছিলাম না। বিভিন্ন লোকেদের, বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন বাচ্চা, সে ঠাকুমাও ভায়োলেন্ট হচ্ছে, বাবাও ভায়োলেন্ট হচ্ছে, মাও ভায়োলেন্ট হচ্ছে, মামাও ভায়োলেন্ট হচ্ছে, কাকা জ্যাঠা ভায়োলেন্ট হচ্ছে, দাদাও হচ্ছে, দিদিও হচ্ছে, সবাই হচ্ছে। এবং এই ভায়োলেন্সের কারণে তারা থাকতে পারছেন না বলে যে কোনো ভাবে তারা পালিয়ে চলে আসছে, এবং পালিয়ে চলে এসে তাদের আর কোথাও কোনো স্থান হচ্ছে না, তারা রেলওয়ে প্ল্যাটফর্মের উপরে চলে আসছেন। ওখানে অনেকটা ইকোনমিক একটা ব্যাপার আছে, ছোটখাটো কাজ করে তারা একটা রাসার সাধন করতে পারছেন। এবং এরকম অনেক বাচ্চাদের নিয়ে নিজেদেরও একটা সমাজ যেসব বাচ্চারা তৈরি করেছিলেন, সেখানে ওর একটা বড় অংশ বাচ্চা ট্রেনে উঠতেও ভিক্ষা করার জন্য। আপনারা অনেকে দেখেছেন লং ডিস্টেন্স ট্রেনে বাচ্চারা ঝাড়ু মারতো, আজকাল অনেকটা কমে যাচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু এক সময় তারা ঝাড়ু মারতো, তারা জলের বোতল বিক্রি করতো, এবং আর কিছু না হলে ভিক্ষে করতো। এরা যখন মিলিটারি ট্রেন আসতো আমরা দেখতাম ওরা কোনোভাবে চলতো না, যেখানে মিলিটারি বগি বা ট্রেনে যদি মিলিটারি বগি থাকতো এটা কোনোভাবে চলতো না। এবং আমরা এই ব্যাপারটা বুঝতে পারতাম না, এবং অনেকবার জিজ্ঞেস করতাম যে কি হলো। যেদিন থেকে ওরা আমাদের আরো বেশি ট্রাস্ট করতে শুরু করেছিল সেদিন আমাদের বলছিল যে আমরা যাই না দাদা ওখানে, ওরা আমরা কলতলায় নিয়ে যায়। কলতলা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে, কলতলায় নিয়ে যায় মানে এটা কি। সো আফটার আ লট অফ টাইম উই ওয়ার এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট
ওদেরকে বেডে টয়লেটে নিয়ে যেত এবং অনেকের ওপরই বাচ্চাদের উপর অত্যাচার হতো, সেই জন্য ওরা ভয়ে মিলিটারি বোর্ডগুলোতে উঠতো না। দ্যাট ওয়াজ আ ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। এটা about 20 years ago, 2003 কথা বলছি, যে আচ্ছা so this is what is happening. এবং তারপরে আস্তে আস্তে lot of things started opening up. এই 62% ওয়ার্ক প্লেস পরে দেখা যেত যে বাচ্চারা বিভিন্ন জায়গায় কাজ করছে, চায়ের দোকানে এটসেট্রা, অনেক জায়গা থেকে এই ইনস্টেন্সেস আমাদের কাছ থেকে উঠে আসছে এবং আমরা অনেকে ভাবতেই পারি না বলে যেটা হতে পারে, সেই কারণেই আমরা দেখি না জিনিসটা। নয়তো মানে চোখ মেলে দেখলে কিভাবে অ্যাডাল্টরা বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করছে এই ওয়ার্ক প্লেসগুলোতে, তাহলে এটা ধরা যায় না যেটা কিছু হচ্ছে এখানে। রিসার্চ অর্থাৎ যদি কোনো একটি ছেলের উপরে সেক্সুয়াল অ্যাবিউজ হয় তাহলে তার উপরে ইম্প্যাক্ট কি হচ্ছে, অ্যাজ এগেইনস্ট কোনো ছেলে যার উপরে সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে না, অ্যাজ এগেইনস্ট মেয়েদের উপরে কোনো যেসব মেয়েদের উপর সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, এই কম্পারেটিভ স্টাডিগুলো না থাকার জন্য সাধারণভাবে আমরা যারা মেন্টাল হেলথ সাপোর্ট বা অন্যান্য সাপোর্টের কাজ করি, আমাদের কাছে সবার কাছে খুব ক্লিয়ার থাকছে না যে কি কি লক্ষণ দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো। এই ধরনের রিসার্চ ভীষণ কম হয়েছে এবং এখনো কম আছে। there is need of much more funding for researches like that, কারণ নইলে এটা আমাদের অনেকের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায় ইন জেনারেল, যে কিভাবে আমরা বাচ্চা ছেলেদের প্রোটেক্ট করতে পারি বা করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ অফ বয়েজ কিন্তু যেটা রিপোর্টেড হয় সেম সেক্স মলেস্টেশন, এটা একটা বিশাল বড় জায়গা এবং এই কারণে আমাদের অনেক সময় ইনভিজিবল লাগে যে অনেক রকম ব্যবহার আমরা দেখতে করছি যেটাকে আমরা মনে করি মজা করছে বা এটা মজা হচ্ছে, এটা সিরিয়াস নয়। জানতে পারছি না মানে এই 2005-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রিসার্চ করে তারপরে আর কোনো রিসার্চ করে, তারপরে সব এভিডেন্স হচ্ছে আমাদের কেস করা। আমরা আমাদের কাছে যদি কেউ আসে অন্য কোনো কাজ করতে যদি আমরা মদত থেকে করে বলে এরকম একটা সিচুয়েশন হচ্ছে, এক্সপিরিয়েন্স সোশ্যাল ওয়ার্কাররা অনেকদিন ধরে ছেলেদের সাথে কাজ করার পর কোনো একটা সিচুয়েশনে গিয়ে যদি তারা মনে হয় যে আচ্ছা এখানে কিছু হচ্ছে এটা একটু ইনভেস্টিগেট করে দেখা উচিত, তখন এই কেসগুলো লাইভ হয় এবং আমরা দেখেছি যে অনেক বেশি কেস আমরা অ্যাকচুয়ালি কাউন্সিলর এবং সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এবং এই কেসগুলো অ্যাডাল্ট বয়সে ডিসক্লোজ করতে করতে 20 বছর টাইম লেগে যায় ফর দ্য টাইম অফ অ্যাবিউজ। There is very little disclosure, কারণ আছে এবং সেটা নিয়ে আমরা অলরেডি আপনারা কথা বলেছেন, যেগুলি কথা বলেছেন, কথা বলেছেন, অলরেডি কথা হয়েছে। বাচ্চা ছেলেদের মধ্যে ডিসক্লোজার রেট খুবই কম, মানে এটা শুধু বড়দের জন্য না, বাচ্চাদের ছেলেদের মধ্যে ডিসক্লোজার রেট দিস ইজ দ্য রিজন দ্য কালচারাল ইমেজ অফ বিহেভিয়ার। আমি কি করে বলবো যে আমার সাথে এরকম একটা হয়েছে, তাহলে আমার বন্ধুরা আমার পেছনে লাগবে অথবা বলবে এইসব কিছু তো হয়েই থাকে, এগুলোকে এত পাত্তা দিস না। তো আমার ভেতরে যদি কোনো ট্রমা হয়ে থাকে, সেই ট্রমাটাকে আমি কোনোভাবে এক্সপ্রেস করতে পারছি না, এটা সোশ্যালি যেভাবে ছেলেরা বড় হচ্ছে এটার কারণে ডিসক্লোজার রেট ভীষণ কম হচ্ছে। আমরা নিজেরা দেখেছি যে একটা ছেলেকে অ্যাসিওর করতে যে তুমি আমাদের বলতে পারো এবং এটা কনফিডেন্সিয়াল থাকবে এবং কোনোভাবে কেউ কিছু জানবে না এবং ইকুইটি বিটুইন যে তোমায় সাপোর্ট দেবে এবং দ্য পারসন ইউ আর ডিসক্লোজ উইথ, সেটাকেও তারা সবসময় বিশ্বাস করতে পারে না। যখন তারা নিজেরা নিজেদেরকে এক্সপ্রেস করে, যারা ট্রেন্ড আর্ট থেরাপিস্ট তারা ধরতে পারেন যে নিজের ইস্যুস, কারণ বারবার একই ধরনের কিছু ছবি বারবার আঁকা হয়, সেখানে তার যে এক্সপিরিয়েন্স তার একটা স্পষ্ট ছাপ ওভার লং পিরিয়ড করতে থাকে এবং আমরা বুঝতে পারি যে ওরা বলছে কি বলতে চাইছে, যেটা বেরিয়ে আসছে মানে তার আঁকার মধ্যে দিয়ে বা তার যে একটা গল্প বলছে সেই গল্প বলার মধ্যে বেরিয়ে আসছে। বহুবার আমরা এই গল্প শুনেছি, বিশেষত আমরা যেসব বাচ্চাদের কাজ করছি তাদের অনেক সময় মুখগুলোতে থাকতে পারে এবং ইনস্টিটিউশনের ভেতরে অ্যাবিউজের সংখ্যাটা খুব হাই। তারা আমাদের যেভাবে গল্প বলেছে, কারণ একটা গল্প বল নতুন, এই গল্পগুলোর চারপাশে তখনই বাচ্চারা বলে যেটা ইজ অ্যারাউন্ড আ ভেরি ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্যার লাইফ। কিন্তু যখন সেই ছেলেটা একটা ছেলের সাথে করলো, মানে ওর নিজের সাথে হয়েছে, তার মানে আমি কোনোভাবে মেয়ে হয়ে গেছি, আমি আর ছেলে নই। এই সাইকোলজিটা ভীষণ বোঝা দরকার। দিস ইজ দ্য রিজন ওয়াই ডিসক্লোজার ডাজন্ট হ্যাপেন এবং ইট টেকস আ লং টাইম ফর ডিসক্লোজার। এগুলো নিয়ে অলরেডি কথা হয়েছে।
ইদানিং কথা হচ্ছে অনেক বেশি ইন্টারনালাইজিং বিহেভিয়ার হয়ে যায়, অর্থাৎ ছেলেদের মধ্যে বিটুইন কম্পেয়ারিং গার্লস অ্যান্ড বয়েজ, ছেলেরা তাদের ট্রমাটা অনেক বেশি ইন্টারনালাইজ করে। ইন্টারনালাইজ বিহেভিয়ার মানে হচ্ছে আমার ট্রমার কোনো এক্সটার্নাল বিহেভিয়ার দেখাচ্ছি না, মানে আমি যে বাইরে ভীষণ রেগে যাচ্ছি, খুব মারপিট করছি, ঝগড়া করছি, এইটা নয়। ইন্টারনালাইজ হয়ে যাচ্ছে, একলা হয়ে যাচ্ছে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, আইসোলেট করে নিচ্ছি, কারোর সাথে কথা বলছি না, এই ঘটনাগুলো খুব বেশি রকম দেখা যায়। আমরা অ্যাজ সোশ্যাল ওয়ার্কার্স আমরা যদি খুব বেশি এই কমপ্লেনটা শুনি, দিস ইজ ওয়ান এরিয়া উই স্টার্ট ইনভেস্টিগেটিং, যে এরকম যদি হয়েছে পসিবল দ্যাট সামথিং লাইক দ্যাট হ্যাজ হ্যাপেন, আমরা বাচ্চাদের সাথে এটা নিয়ে কথা বলবো, এক্সপ্লোর করার একটা চেষ্টা করবো। আরেকটা কিন্তু যেটা চলে যায় সেটা ইন্টারনাল বিহেভিয়ারের সাথে লিঙ্ক, সেটা হচ্ছে হয় তাদের মধ্যে অ্যালকোহলিজম এবং ড্রাগ বিহেভিয়ার চূড়ান্ত পর্যায়ে চলে যেতে থাকে। কোনো কোনো সময় স্কুল পালানোর ব্যাপার থাকে, স্কুল পালানোর ঘটনাটা ভীষণ কমন, মানে আমরা যদি বলে দিতে চাই যে একটা বড় চেঞ্জ বেঙ্গলে তো বহুদিন হয়ে গেল, কিন্তু তো কথা বলছে না সেরকমভাবে, ইন্ডিয়াতেও হচ্ছে, সেটা হচ্ছে স্কুল ড্রপ আউট ছেলেদের মধ্যে থেকে বেড়ে যাচ্ছে। আপনারা যদি কোনো গ্রামের দিকে স্কুলগুলোতে যান, আপনারা দেখবেন ক্লাস 5-6 এর সময় থেকে ছেলেদের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে মেয়েদের তুলনায়, এবং 8-9 ছেলে প্রায় কোনো ছেলেই থাকছে না, মানে সব স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারা কাজের বাইরে হয়ে যাচ্ছে, they are not able to complete education, which is creating another disbalance in rural areas for various reasons. তো এই বিহেভিয়ারটা থাকে। সুইসাইডের সবাই জানেন যে সুইসাইডের রেট ছেলেদের জন্য বেশি, মেয়েদের তুলনায় আমাদের দেশে। তো লট অফ দিস ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি হচ্ছে। ন্যাশনালি বলছি যখন আমাদের কাছে কেস আছে, আমরা দেখি যে এই ঘটনাগুলো তার পেছনে রয়েছে। তো সাপোর্টিং যে জায়গাটা হচ্ছে, যে একটা সমস্যা হচ্ছে যে কেসগুলো তো উঠছেই না, সুতরাং কেসগুলো তো উঠছে না, এবং আমাদের যে একটা ধারণা যে ছেলেদের সাথে কিছু হয় না, তারপরে সাপোর্টটা নেই। মানে আমি যদি ইভেন একটা প্রফেশনাল ওয়ার্কার বলি, এবং আমাকে যদি রিসোর্স মানে ইনভেস্ট করতে হয়, আমি নর্মালি স্ট্যাটিস্টিক্সটা দেখবো, আমাদের কটা ছেলে আসে, ছেলে তো আসেই না, গত 3 বছর আপনি কটা ছেলে ডিল করেছেন, একটা ছেলে ডিল করেছি, তাহলে আমি রিসোর্সেসটা দেবো কেন ছেলেদের জন্য, আমার যে রিসোর্স আছে আমি অন্যদের জন্য দেবো। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই ডিসক্লোজারের সাথে একটা বড় ইম্প্যাক্ট হয়ে যায় যে এত কোনো এভিডেন্স থাকছে না, কেউ আসছে না এগিয়ে, সেই কারণে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স এবং অন্যান্য যে কেস ওয়ার্ক থেকে সেখানে প্রচুর এভিডেন্সেস উঠে আসছে। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু কাউন্সিলিং এর একটা সার্ভিসও থাকে, আমরা সার্ভিসও রেখেছি, আমরা এটাকে জেন্ডার নিউট্রাল করেছি, কিছু আসতে পারে আমাদের কথায় বলছি, বাট ডিসক্লোজার ডাজন্ট হ্যাপেন। ছেলেরা যদি খেলে না, সুতরাং সেই সার্ভিসটা আমরা দিতে পারছি না তাদের কাছে। দিস মেবি বলে এখানে লেখা আছে, কিন্তু আমরা মানে এটা ফর বিকজ এটা কোনো সাইন্টিফিক রিসার্চ এভিডেন্স নেই, কিন্তু আমরা অ্যানিকডোটাল এভিডেন্স করে যে আমরা এত পাত্তাই না ছেলেদের সাথে কি হয়। একটা আমার বাচ্চা মেয়েদের দিকে পুরুষ থাকতে গেলে আমরা অলরেডি সেটা একটা স্টিগমাটাইজেশন সিচুয়েশন করে নিই, না কোনো ছেলের সাথে রাখা যাবে না, যদি একদিন ছেলেও থাকে তাহলে একটি মেয়ে থাকতে হয়, নিয়ম আছে এখন চাইলে। কিন্তু আমরা একটি ছেলেকে যদি একটি ছেলে বা অন্য কোনো মহিলার সাথে পাঠিয়ে দিই, তাতে আমরা কিন্তু ভাবি না যে কিছু একটা হয়তো পাবো। তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস দ্যাট ডিসক্লোজার কম হয় এবং তাদের সাপোর্টটা কম আছে। সো দ্যাট ইজ ভেরি ব্রিফ, মানে এটা নিয়ে অনেক কিছু বলার থাকে, বাট আমি এটা যেহেতু নতুন কথা বলছি, আই জাস্ট ওয়ান্ট টু কিপ দিস, মানে এই সিচুয়েশনটা সামনে রাখার জন্য যে there is evidence, very high evidence, কিন্তু there is no disclosure, and because there is no disclosure there is very little support. So very important হচ্ছে এভিডেন্স গুলো কালেক্ট করা, এবং আমরা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আরো কিছু অর্গানাইজেশনকে নিয়ে হয়তো নেক্সট ইয়ারের মধ্যে আমরা সেক্সুয়াল অ্যাবিউজ এগেইনস্ট বয়েজ ফোকাস করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করবো, এবং যারা যারা সার্ভিস প্রোভাইডার ইনক্লুডিং পিপল ইন গভর্নমেন্ট তাদের সাথে কথাবার্তা শুরু করা হবে। তো তখন আমি অবশ্যই চাইবো যে আমি এই মানে অনেককে গিয়ে সেই কাজটা করতে হবে। So that is it. Thank you once again for giving me a chance to talk about the work.